দেখেন আমার কাছে মনে হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডে থাকলে আমরা আরো শুনতাম অনেক ভালোই লাগতেছিল। বাংলাদেশ নিয়ে অনেকদিন আলোচনা হয় না। আপনার যে বর্তমানে যে পোস্ট ওয়ার কি হবে, এই খুব একটা ওয়ার তো শেষ হবে, কিন্তু পোস্ট ওয়ারটা কি হবে। দেখেন আমি একটা পিকচার আমি আপনাকে এখানে দেখতে যাচ্ছি যে আর্মস এবং অ্যামিনিশন যে বিজনেস সারা ওয়ার্ল্ড জুড়ে যে কয়েকটা দেশ ডমিনেট করেছিল, আমেরিকা, রাশিয়া এবং চায়না, এতে এখন দেখা যাচ্ছে কি যে চায়নার এই যে পেট্রিয়েট মিসাইল এবং পেট্রিয়েট, থাগ, আয়রন ড্রোম, ডেভিড স্লেইন, তারপরে এরো, তারপরে এই যে ইয়েগুলা ডিফেন্স যে মিসাইলগুলা, যে ওয়েপনগুলা, মিলিয়নস অফ ডলার্স যদি ইরানের এই যে চায়না ব্যাকড যে ইরানি যে মিসাইলগুলো, সেই মিসাইলগুলো মাত্র $30,000-40,000। এই $30,000-40,000 একটা মিসাইলকে আপনার ঠেকাতে যে $10 মিলিয়ন স্পেন্ড করতে হচ্ছে, তাইলে কার টেকনোলজি বেটার, হু ইজ বেটার? এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যারা আছে, যারা আমাদের বাংলাদেশের মতো যারা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এখন চায়নার দিকে ঝুঁকে যাবে। $1 মিলিয়ন আর প্রয়োজন নেই, $1 মিলিয়ন দিয়ে কিনতে হবে না, দ্য সেম ফাংশন এবং বেটার করছে আপনার চায়নার বিভিন্ন ইয়ে। তো আমি দেখতে পাচ্ছি এই যে শিফটটা মিলিটারি ওয়েপন্স এবং যে অ্যামিনিশন, এক্সকিউজ মি, এটা চলে যাবে আপনার চায়নার দিকে। দেখেন এখানে যে গত কদিন আগে যে আমরা গত বছর যে চায়না, পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধে রাফায়েল, 6টা রাফায়েলকে, ফ্রান্সের 6টা রাফায়েলকে ফেলে দিল আপনার চাইনিজ ব্যাক টেকনোলজি দিয়ে। পাকিস্তানের যে মডিফাইড যে F-17 এটার সাথে পারেনি, অথচ ইন্ডিয়া বড় ধরনের একটা ইয়ে করে বলেছিল আমাদের রাফায়েল আছে এবং আমরা রাফায়েল দিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দেবো, এই করবো ওই করবো, কিন্তু কি হয়েছে, আর উল্টা হয়েছে। তো এই যে এবং দেখেন আজকে যে এই যে চায়না ব্যাকড ইরান মডিফাইড যে টেকনোলজি, সেই টেকনোলজি ওয়ারফেয়ারে অনেক বেটার পারফরমেন্স হচ্ছে এগেইনস্ট টু সুপার পাওয়ার বলতে পারেন আপনি, যে ইসরায়েল এবং আমেরিকা তার সাথে ফাইট দিয়ে যাচ্ছে এবং ইন আ উইনিং সাইড। তো এই যে অবস্থায়, সেই অবস্থায় পোস্ট ওয়ারে আমি দেখতে পাচ্ছি যে চায়নার যে ডমিনেন্স চলে আসবে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ওয়েপন পারচেজের ব্যাপারে। আমি মনে করি যে ভবিষ্যতে যে দিনগুলো আসছে, যারা সুপার পাওয়ার, যারা এই যে আমেরিকা এবং রাশিয়া, তাদের ওয়েপন্স বিজনেসে বড় ধরনের একটা ধাক্কা আসবে এবং তারা একটা মার খাবে এই ওয়েপন বিজনেসে। তো এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে যদি এই যুদ্ধটা 1 মাস আরো কন্টিনিউ করে, আপনি ধরে নিতে পারেন যে আমাদেরকে আবার সেই 1929, যখন 1928-এ গ্রেট ডিপ্রেশন আসছিল, সেই গ্রেট ডিপ্রেশনের দিকে আমরা চলে যাব। এবং সেই গ্রেট ডিপ্রেশনে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে সেই প্রেসিডেন্ট হারবার হুভার যেভাবে বলছিলেন প্রতি বছর যে এসেই স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে যে আমরা বেটার করব, কিন্তু কখনো হয়নি। এবং পরবর্তীতে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এসেছিলেন এবং 3 টার্মস উনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে আমেরিকান হিস্ট্রিতে। ডোনাল্ড ট্রাম্পও যদি এর স্বপ্ন দেখেন, আমার মনে হয় সেই স্বপ্ন পূরণ হবে না। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো যে এই যুদ্ধটার মধ্যে আমি যদি মনে করি যে বিশ্ববাসী কি দেখলো, ইম্প্যাক্ট অফ দি ওয়ার। হ্যাঁ, আমরা 35 ডেজ যুদ্ধ শেষ হয়ে গেল। আমি কিছুক্ষণ আগে একটা নিউজ পড়ে শুনলাম যে ট্রাম্প অলরেডি বলেছে যে চুক্তি হতে যাচ্ছে 6 এপ্রিলে। তা বিশ্ববাসী যেটা দেখলো যে এবং যেটা হতে পারে, হোয়াট আর দি পসিবিলিটিস দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দি ফিউচার। ফার্স্ট হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থার পরিবর্তন আসার সমূহ সম্ভাবনা আছে। যদি নাও আসে, বাট এটা কন্ট্রিবিউট করবে বিশ্ব ব্যবস্থার পরিবর্তনকে, যেখানে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে অন্য কিছু আসতে পারে। সেকেন্ড হচ্ছে যে মিলিটারি স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্যাল অনেক চেঞ্জ আসবে এবং এই যুদ্ধের যে লেসন্স লার্নড, আমরা বলি একটা যুদ্ধের উপরে লেসন্স লার্ন হয়, লেসন্স লার্ন অনেক কিছু আসবে, যেখানে আসবে যে পপুলার সাপোর্ট, রাইটনেস অফ দি কজ,
কিভাবে একটা সুপ্রিম পাওয়ারকে, এবং অনলি দি এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, এয়ার স্ট্রাইক ইজ নট অনলি দি অ্যাসপেক্ট অফ উইনিং এ ব্যাটল। এটা তো আছেই, আমরা জানি। এটা আরো এটাকে এমফাসাইজ করবে, এবং মিলিটারি স্ট্র্যাটেজির অনেক চেঞ্জ আসবে। এবং অ্যাসিমেট্রিক ওয়ার এবং ইকোনমিক্যাল যে ইকুয়েশন, একটা ফিউ থাউজেন্ড ডলারের একটা মিসাইলকে ইন্টারসেপ্ট করার জন্য যে পরিমাণ অর্থ, যে ইকোনমিক্যাল যে একটা ডিসপ্যারিটি ফর এক্সপেন্স ইন রেসপেক্ট অফ মিলিটারি ইকুইপমেন্ট, এটা কিন্তু আসবে। এবং যেটা বললেন আমার পূর্ববর্তী সম্মানিত ভাই, যে ওয়েপন বিজনেস ফর দি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, তাদের অনেক চেঞ্জ আসবে। হ্যাঁ, এবং ইউএস, স্পেশালি ইসরায়েলের ক্যাপাবিলিটি কিন্তু বিশ্ববাসী দেখছে। ইসরায়েল সম্বন্ধে দেয়ার ওয়াজ এ বিগ আইডিয়া রিগার্ডিং ইসরায়েলস ক্যাপাবিলিটি, যেটা বিশ্ববাসী দেখলো। ছোট্ট দেশ, বাট তাদের ক্যাপাবিলিটি যে খুব বেশি আছে তা কিন্তু না। লাস্ট বাট নট দি লিস্ট, যে পোস্ট ওয়ারে যে ইম্প্যাক্ট এফেক্ট হবে বিশ্ববাসীর উপরে, মিডল ইস্টের উপরে, টোটাল ইকুয়েশন, এটা কিন্তু এটা কনফার্ম। এবং এটার লং টার্ম যে ইম্প্যাক্ট আছে, এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। স্পেশালি মিডল ইস্টে আমেরিকান যে ইনফ্লুয়েন্স, এটা কোন দিকে যাবে, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, এদের কি হবে না হবে, এগুলো কিন্তু সম্পূর্ণ বিশ্ববাসী দেখবে। সো আমরা যেটা পূর্ববর্তী ভাই বললেন, যে আগামী 1 মাস যদি যুদ্ধ হয়, যেটা ইরান খুব চাচ্ছে, বিকজ ইরানকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, তাদের ফর দেয়ার সার্ভাইবিলিটি, তাদের অস্তিত্বের লড়াই, আর একজন হচ্ছে সম্মানের লড়াই বা ইজ্জতের লড়াই। সো এই পার্সপেক্টিভে ইরান কিন্তু কখনো থামবে না। সো আমার মনে হয় যে আমরা কিন্তু এখন একটা সম্পূর্ণ ফেয়ার অফ আননোন বলবো, সম্পূর্ণ অজানা পরিস্থিতি, ভয়ের মধ্যে যাচ্ছি, এবং জানি না কোথায় যাবে। এনিওয়ে, উই ক্যান হোপ অ্যান্ড প্রে ফর দি বেস্ট অফ দি কান্ট্রি অ্যান্ড দি ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি না, আমার এখানে মনে হয় একটু সমস্যা করছে। যে মেহেদী হাসান পলাশ ভাই, আপনি আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। ধন্যবাদ। আমি আসলে শেষ করেছিলাম, তারপর আপনি যেহেতু বললেন একটু বলি, যে আমি আসলে মানে এই পোস্ট মানে ওয়ারের যে বিষয়টা, সেখানে আমি একটু আমার জায়গাটা রাখতে চাচ্ছি। দেখেন, এই যুদ্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী যিনি আরাকচি, উনি বলেছেন, সৈয়দ আব্বাস আরাকচি, উনি বলেছেন যে আমরা, তাদের চাওয়াটা কি, আগাচ্ছি তিনি চাচ্ছেন যে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায়। তো পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় মানে ইসরায়েলেরও বিদায়, ইসরায়েলের অস্তিত্বহীন, কারণ আমেরিকা ছাড়া মানে ইসরায়েল ইজ নাথিং। ইসরায়েল যাই থাকুক, যত টেকনোলজি, যত উন্নত প্রযুক্তি যাই থাকুক, এটা আসলে আমেরিকার একটি ছায়া, আমেরিকা এবং ব্রিটেনের একটি ছায়া। তো যদি ইরান সেই পর্যন্ত টেনে নিয়ে যায়, এবং সেটা যদি সত্যি মিন করে, এবং যে আমি মধ্যপ্রাচ্য থেকে পুরো আমেরিকার বিদায় ঘটাবো, কিংবা পুরো না ঘটিয়েও যদি 50%ও ঘটায়, তাহলে কিন্তু এখানে ঢুকবে, মানে চায়না, এই অর্ধেক জায়গাটাতে চায়না এবং রাশিয়া ঢুকবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই চেচনিয়ার যিনি নেতা রমজান কাদিরভ, তিনি বলেছেন যে আমেরিকান স্থল বাহিনী যদি ইরানে ঢোকে, তাহলে আমরাও সেখানে যাব। তো এইটা যাওয়ার অর্থ হলো, রমজান কাদিরভ আসা অর্থ হলো যে রাশিয়ার প্রক্সি ফোর্স সেখানে ঢুকে যাওয়া, অর্থাৎ রাশিয়া, এর মধ্যে দিয়ে রাশিয়া ঢুকে যাবে ইরানে। এবং আপনি বুঝেন, যেহেতু সীমান্তবর্তী এলাকা, চায়না কখন ঢুকবে আমরা হয়তো বুঝতেও পারবো না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই জায়গায় যে মধ্যপ্রাচ্যের এই জায়গায় যে আপনার রাশিয়া এবং চায়না ঢুকবে এবং অবস্থান নেবে, এবং পোস্ট, আমি আপনাকে বলি, আমার যতটুকু জ্ঞানগম্য এবং পড়াশোনা আছে, খুবই ক্ষুদ্র, সেখান থেকে দেখি যে পোস্ট ওয়ার, যুদ্ধ পরবর্তী বিশ্বের একটা, যে আমি আগে বললাম যে নতুন বিশ্ব ব্যবস্থা এবং নতুন ওয়ার্ল্ড অর্ডার আসবে, সেখানে বিশ্বটা কয়েকটা ভাগে বিভক্ত হবে। সেই বিভক্তর মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তারপর ল্যাটিন আমেরিকা এবং নর্থ এবং সাউথ আমেরিকা। সেখানে আপনি এই ল্যাটিন আমেরিকা হয়তো আমেরিকার নিয়ন্ত্রণে, ওটা ওই দিক নিয়ে থাকবে। হ্যাঁ, ইউরোপ, আপনার আফ্রিকা, চায়না এবং ইউরোপ মিলে আফ্রিকা ডমিনেট করবে। হ্যাঁ, ইউরোপ তারা তাদের মতো করে চলবে, এশিয়াটা চায়নার নিয়ন্ত্রণে চলে যাবে।
এবং এশিয়াটা যদি চায়নার নিয়ন্ত্রণে চলে যায়, এইটা আমাদের জন্য একটা পজিটিভ যদি আমরা এটা কাজে লাগাতে পারি, সেটা হলো আমাদের যে রোহিঙ্গা সমস্যাটা এখানে আছে সেই সমস্যাটার কিন্তু একটা সমাধান হতে পারে। কারণ রোহিঙ্গা সমস্যার সমাধান এই মুহূর্তে এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশ চায় না। তারা সবাই চায়, আমি গত কয়েকদিন আগে এটা নিয়ে লিখছি, তারা সবাই চায় যে রোহিঙ্গারা বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সাথে অ্যাসিমিলেট হয়ে যান। এটা আমি এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি, আমি আপনাকে কনফার্ম করে বলছি। কিন্তু বাংলাদেশ নিজে এই যে অরণ্য রোদনের মতো, যেহেতু অথবা তার অক্ষমতার কারণে সে বিশ্বের কাছে বলছে যে আমার এই সমস্যার সমাধান করে দাও, এই সমস্যার সমাধান করে দাও, যারা চায় না তার কাছে। তো সেই জায়গা থেকে চায় না, আমি যদি আমার এই যে বিশ্বের যে নতুন বিশ্ব ব্যবস্থা এবং সেখানে এবং আপনি একটা লাইন বলে রাখি, আপনি যদি ভারতের সাথে আপনি দেখেন, এখন চায়না কিন্তু মানে মোদী সরকার কিন্তু চায়নার এই উত্থানটা সে বুঝে নিয়েছে এবং সে বুঝতে পারছে আমার পক্ষে চায়নাকে ঠেকানো সম্ভব না। এই জন্যে সে চায়নার সাথে একটা অন্য ধরনের বিজনেস বা সম্পর্ক, অর্থাৎ শত্রুতা এবং সম্পর্ক, লাভ অ্যান্ড হেট রিলেশনের মধ্যে দিয়ে সে কিন্তু একটা সম্পর্ক দাঁড় করিয়েছে, যেটা ব্রিক্স কেন্দ্রিক অন্য একটা রাজনীতি